সো এই লেকচারে আমরা ফুরিয়ার সিরিজ শুরু করছি। সো মূলত আজকে আমরা ফিজিক্যাল ইনটিউশনটা দেখার চেষ্টা করব যে ফুরিয়ার সিরিজটা আসলে কি কাজে লাগে এবং এটা দিয়ে আসলে কি করা হয়। এবং এই লেকচারের শেষের দিকে আমরা একটা সাউন্ড প্রসেসিং করে দেখবো যে আসলে ফুরিয়ার ট্রান্সফর্ম দিয়ে কিভাবে সিগন্যাল প্রসেসিং করা যায়। ওকে, তো প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফুরিয়ার সিরিজ ব্যাপারটা আসলে কি। ওকে, সো আমরা তো ইন্টারমিডিয়েট থেকে সিরিজের সাথে পরিচিত। সো তো তোমাদের জানাশোনা একটা সিরিজ আছে, সেটা হচ্ছে যে ই টু দি পাওয়ার এক্স এর একটা সিরিজ আছে। তোমরা কি জানো এটা কি আসলে? ই টু দি পাওয়ার এক্স এর কিন্তু একটা সিরিজ আছে। তো সেটা হচ্ছে 1 + x + x²/2 +x³/3 +x⁴/4 ডট ডট। এটা একটা ইনফাইনাইট সিরিজ। তো তুমি লেফট সাইড থেকেও ভ্যালু বের করতে পারো, রাইট সাইডেও কিন্তু এক্স এর ভ্যালু বসাই দিলে কিন্তু যে কোনো পয়েন্টে ভ্যালু চলে আসবে। বাট এক্ষেত্রে তোমাকে একটু বেশি টার্ম নিতে হবে, কারণ এক্স এর ভ্যালু তুমি যদি 0 থেকে যত দূরে নিবা তত বেশি টার্ম নিতে হবে। যেমন সাইন এক্স এর জন্য কিন্তু একটা সিরিজ হয়। যেমন আমরা জানি সাইন এক্স এর যে সিরিজটা সেটা হচ্ছে যে x - x³ / 6 মানে 3 ফ্যাক্টোরিয়াল আর কি, প্লাস x⁵/5 -x⁷/7 প্লাস ডট ডট ডট। তো আসলে এই সিরিজটার ব্যাপারটা কি, এগুলোকে বলা হয় টেইলর টেইলর সিরিজ, তাই না? তো যদি আমরা একটু দেখি যে আমরা ডেসমোসে গিয়ে যে এই সিরিজটা আসলে কি। যেমন আমরা যদি সাইন এক্স কে গ্রাফ করি, আমরা একটা গ্রাফ পেয়ে যাই, তাই না? একটা গ্রাফ পাওয়া যাচ্ছে আর কি। ওকে, তো এখন আমরা কি করব, এই যে এই টার্মগুলোকে একটু দেখার চেষ্টা করি, এগুলোকে প্লট মানে গ্রাফিং করে রাইট সাইডটা আর কি। So, আমরা যদি এক্স নেই, তো আমাদের সাইন এক্স হচ্ছে রেড কার্ভটা, আর আমাদের যে ব্লু কার্ভটা সেটা হচ্ছে কিন্তু এক্স। তো দুইটা কিন্তু ম্যাচ করতেছে না। তো আমরা একটা কাজ করি, আমরা এরপরে আরেকটা টার্ম এড করি, -x³ / 3 ফ্যাক্টোরিয়াল। সো এখন কিন্তু দুইটা অলমোস্ট ম্যাচ করে গেছে। দেখো অলমোস্ট এই যে আমাদের -1 থেকে 1 পর্যন্ত প্রায় তো মিলেই গেছে। সো বাকি পার্টটুকু কিছুটা ম্যাচ করার পথে। এরপর আমরা আরো কিছু টার্ম অ্যাড করি, নেক্সট টার্মটা +x⁵5/5 ফ্যাক্টোরিয়াল। এখন কিন্তু মানে অলমোস্ট -2 থেকে 2 পর্যন্ত ম্যাচ করে গেছে। ঠিক আছে, এরপর আমরা আরেকটা টার্ম অ্যাড করি, 7 ফ্যাক্টোরিয়াল। সো এখন অলমোস্ট -3 থেকে 3 পর্যন্ত হয়ে গেছে। এরপর আমরা পরের টার্মটা অ্যাড করি। সো জিনিসটা আসলে কনভার্জ করতেছে। এখন আমি স্ক্রিনে যতটুকু দেখাচ্ছি মোটামুটি পুরোটাই আসলে ম্যাচ করে গেছে। সো এটাই হচ্ছে টেইলর সিরিজ। ঠিক আছে, আমরা ফাংশনকে একটা অ্যানালাইটিক ফাংশনকে আমরা হচ্ছে যে একটা পলিনোমিয়াল, এই সাইডটা কিন্তু পলিনোমিয়াল, তাই না? আমরা হচ্ছে পলিনোমিয়াল এক্সপানশন করতে পারি, পলিনোমিয়াল দিয়ে, বা এক্স এর পাওয়ার এক্সপান্ড করতে পারি। সো এই ধরনের সিরিজকে বলা হয় টেইলর সিরিজ। তো এগুলো তোমরা ক্যালকুলাসে পড়ে থাকার কথা। ঠিক আছে, তো এটাই হচ্ছে সিরিজ। তো আজকে আমরা এই সিরিজটা নিয়ে ডিল করব না, আজকে আমরা যে সিরিজটা নিয়ে ডিল করব সেটা নাম হচ্ছে ফুরিয়ার সিরিজ। ওকে, সো টেইলর সিরিজে যেটা হয় যে এক্স এর পাওয়ার আকারে থাকে, মানে ডান পাশের টার্মগুলো বা সিরিজের টার্মগুলো এক্স এর পাওয়ার আকারে, x⁴ 1, x⁴2, x⁴3। বাট এখন আমরা কোনো পাওয়ার সিরিজ নিয়ে কথা বলবো না, এখন বলবো ফুরিয়ার সিরিজ। তো ফুরিয়ার সিরিজটা কি? ফুরিয়ার সিরিজটা হচ্ছে যে আমরা একটা ফাংশনকে একটা কনস্ট্যান্ট প্লাস কিছু কজের টার্ম প্লাস কিছু সাইনের টার্ম এইভাবে আমরা এক্সপ্রেস করব। ওকে, এখানে আহ, শুধু কজের টার্মও থাকতে পারে বা শুধু সাইনের টার্মও থাকতে পারে বা দুইটাই থাকতে পারে। ঠিক আছে, আবার কনস্ট্যান্ট নাও থাকতে পারে। সোজা কথা, কনস্ট্যান্ট, সাইন অ্যান্ড কস, এই তিনটা সহায়তা নিয়ে তুমি একটা ফাংশনকে রিপ্রেজেন্ট করো, মানে ট্রিগোনোমেট্রির সাহায্যে আর কি। তো এই ধরনের সিরিজকে আমরা বলি ফুরিয়ার সিরিজ। ওকে, তো যেমন আমি একটা এক্সাম্পল দেখি। যেমন আমরা যদি এই এক্সাম্পলটা দেখি, যেমন এখানে একটা ফাংশন দেখা যাচ্ছে মডুলাস 6। এটা হচ্ছে -π থেকে পাই, আমরা এতটুকু নিয়ে কাজ করতেছি সাপোজ। তো আমরা এই গ্রাফটা একটু ওপেন করি। তো আমাদের এই হচ্ছে ফাংশনটা। আহ, এটা হচ্ছে মডুলাস 6। আমরা একটু এটাকে চেঞ্জ করে দিই। ফাংশনটা হচ্ছে যে -π থেকে π পর্যন্ত
ফাংশনটা হচ্ছে মডুলাস এক্স। ওকে, সো আমরা মডুলাস এক্স কে গ্রাফ করে ফেললাম। সো এই হচ্ছে ব্লু কালারের আমাদের গ্রাফটা। ওকে, সো এখন আমরা চাই যে এই যে ব্লু কালারের যে ফাংশনটা সেটাকে সাইন আর কজের মাধ্যমে অ্যাপ্রক্সিমেট করতে। ঠিক আছে, সো আমরা যদি অ্যাপ্রক্সিমেট করি, আমরা ক্যালকুলেশন করলে এই জিনিসটা পাবো। ওকে, সো এফ অফ এক্স হচ্ছে এইটার ইকুয়াল। ঠিক আছে, সো এখন আমরা একটু এই নিচের ফাংশনটাকে একটু করি, এটাকে আমরা অন্য একটা নাম দিই, এটাকে জি অফ এক্স নাম দিই আমরা। সাপোজ এটাকে আমরা একটু প্লট করি, তাহলে হচ্ছে পাই/2। আমরা প্রথমে পাই/2 নিব। So, আমরা একটু কালারটা চেঞ্জ করি, এখানে গ্রিন কালার রাখি। ওকে, সো আমরা জি অফ এক্সটাকে রাখতেছি। প্রথম হচ্ছে পাই/2, পাই/2। আমার সো আমরা জাস্ট এফ অফ এক্সটা হচ্ছে ব্লু কালারে প্লট করছি, আর হচ্ছে জি অফ এক্সটা হচ্ছে গ্রিন কালারে। সো আমাদের এফ অফ এক্স আর জি অফ এক্স কি সেম আসছে এখানে? একটা তো জাস্ট আমাদের ট্রায়াঙ্গেল শেপের, আরেকটা হচ্ছে স্ট্রেট লাইন, দুটো তো সেম না, তাই না? এটা কিন্তু ম্যাচ করতেছে না। এখন আমরা আরেকটা টার্ম বেশি নিই, -4/পাই কজ এক্স। তাহলে আমরা আরেকটা টার্ম অ্যাড করি, -4/পাই কজ এক্স। এখন দেখো তো এই যে গ্রিনটা আর ব্লুটা কিছুটা ম্যাচ করে গেছে না? দেখো তো ভালো করে, আমরা কি বলতে পারি যে কিছুটা ম্যাচ করছে? বাট পুরোপুরি কিন্তু ম্যাচ করে না এখনো। So, আমরা আরো কিছু টার্ম এড, ধরো এই যে আরেকটা টার্ম এখানে দেখা যাচ্ছে। এখন এইটা কিভাবে বের করলাম সেটা আসলে ম্যাথ করে বের করতে হবে ফর্মুলা দিয়ে। তো ফর্মুলাতে এখন আর আমি যাব না, আজকে জাস্ট এটা জিনিসটা কি এবং কি কাজে লাগে সেটা নিয়ে আমি এক্সপ্লেন করবো। ম্যাথ শুরু হবে নেক্সট ক্লাস থেকে। সো পরের টার্মটা অ্যাড করি, -4/9 পাই cos 3x। -4/9 পাই cos 3x। এখন কিন্তু খুবই ক্লোজ, অলমোস্ট কিন্তু মিলে গেছে। এই যে জিরোর কাছাকাছি কিছুটা মিলে নাই, আর বাউন্ডারির দিকে একটু অমিল আছে, বাট মাঝামাঝি কিন্তু মোটামুটি কিন্তু একুরেটলি মিলে গেছে আর কি। So, আমরা আরেকটা টার্ম অ্যাড করি, -4/, সো নেক্সট টার্মটা কি হবে? 25 পাই cos 5x। 25 পাই cos 5x। সো এখন কিন্তু আরো ক্লোজ। তো এইভাবে আমরা যত টার্ম নিতে থাকবো, আমরা আহ, এই যে কনস্ট্যান্ট এবং কজের মাধ্যমে, so আমাদের এখানে অ্যালাউড হচ্ছে কনস্ট্যান্ট, সাইনের টার্ম হচ্ছে কজের টার্ম। তো এই সিরিজ আমাদের সাইনের টার্ম লাগতেছে না, বাট কিছু কিছু ফাংশনে সাইনের টার্মও লাগতে পারে। ঠিক আছে, তো আমরা মূল কথা সাইন আর কজের মাধ্যমে আমরা ওই টেইলর সিরিজের মতো একটা ফাংশনকে আমরা এক্সপ্রেস করতে পারি। সো এই সিরিজটাকে বলা হচ্ছে ফুরিয়ার সিরিজ। ওকে, তো এখন কারো কোনো কোয়েশ্চেন আছে ফুরিয়ার সিরিজ নিয়ে, জিনিসটা আসলে কি? না থাকলে আমি সামনের দিকে এগিয়ে যাবো। স্যার কোশ্চেন। ওকে, ঠিক আছে। তো এখন এই যে আমি যে বের করলাম, তো সেটার ফর্মুলা হচ্ছে এইটা। ঠিক আছে, তো আমাদের একটা কনস্ট্যান্ট টার্ম থাকবে, কিছু কজের টার্ম থাকবে, কিছু সাইন, এবং কজের টার্মের যে এন গুলো হচ্ছে কোএফিসিয়েন্ট, কজের বিএন গুলো কোএফিসিয়েন্ট। তো এই ফর্মুলাটা আমি নেক্সট ক্লাসে এক্সপ্লেন করবো, এবং তোমরা এটা একটু মুখস্থ করে রাখতে পারো আর কি, মোটামুটি আয়ত্তে আনতে পারো। আমি এটা মুখস্থ করার টেকনিকটাও দেখাই দিব আর কি। So, আপাতত জাস্ট জিনিসটা টাচে থাকো আর কি। তো এটা দিয়ে ক্যালকুলেট করে আমরা এই সিরিজটা বের করতে পারি। ওকে, তো যাই হোক, এখন আর এটাই যাচ্ছি না। এখন আমরা যদি একটু হিস্ট্রি বলি, যে জোসেফ ফুরিয়ার নামে একজন, সে হচ্ছে ফুরিয়ার সিরিজটা আবিষ্কার করেন আর কি। বাট আমরা এখন বর্তমানে ফুরিয়ার সিরিজটা যে কাজে আসলে ইউজ করি, টেকনোলজিতে যেভাবে ইউজ করি, বাট তার উদ্দেশ্য কিন্তু এটা ছিল না। ঠিক আছে, সে আসলে ফিজিক্সে একটা ইকুয়েশন আছে যেটা নাম হচ্ছে হিট ইকুয়েশন। ওকে, হিট ইকুয়েশন। আমরা জানি হিট হচ্ছে তিন ভাবে পরিবহন হয়। ঠিক আছে, পরিবহন, পরিচলন, আর একটা হচ্ছে যে বিকিরণ, তাই না? তো পরিবহনটা হচ্ছে যে একটা মেটালের মধ্যে দিয়ে বা একটা অবজেক্টের মধ্যে দিয়ে হিটটা কিভাবে যায়। সো এই পরিবহনটা কিভাবে হয় সেটার একটা মডেল তিনি দ্বারা করেন, সেটা নাম হচ্ছে হিট ইকুয়েশন। আমি যদি ইকুয়েশনটা সার্চ করি যে হিট ইকুয়েশনটা আসলে কি, হিট ইকুয়েশন। তো
তো এই ইকুয়েশনটা হচ্ছে একটা হিট ইকুয়েশন, এই যেটা, এটা একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এই যে ডেল ইউ বাই ডেল টি, ইউ হচ্ছে একটা টু ভেরিয়েবলের ফাংশন, টু বা এখানে আহ, হ্যাঁ টু ভেরিয়েবলের ফাংশন আপাতত মনে করো, ডেল ইউ বাই ডেল টি ইকুয়ালস টু কে ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার, এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এটাকে সলভ করার আসলে চেষ্টা করতেছিলেন জোসেফ ফুরিয়ার। তো এটা সলভ করতে গিয়ে আসলে বাই প্রোডাক্ট হিসেবে এই ফুরিয়ার সিরিজটা মানে চলে আসে আর কি। তিনি আসলে ফুরিয়ার ট্রান্সফর্ম করে হিট ইকুয়েশনটাকে এখানে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে ওডি তে কনভার্ট করেন, দেন হচ্ছে এটাকে সলভ করেন আর কি। তো এই হচ্ছে আইডিয়া। তো এটা করতে গিয়ে তিনি আসলে ফুরিয়ার সিরিজটা আসলে আবিষ্কার করে ফেলেন আর কি। ঠিক আছে, তো এটা তখন খুব একটা কাজে না লাগলো, বর্তমানে এটার প্রচুর ইউজ আছে টেকনোলজিতে আর কি। ঠিক আছে, এটা দিয়ে মূলত আমরা সিগন্যাল প্রসেসিং করে থাকি। সো এই হচ্ছে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তো এখন আমি ফুরিয়ার সিরিজের কিছু অ্যাপ্লিকেশন দেখাবো আর কি। যেমন ফুরিয়ার ফুরিয়ার সিরিজ বা অ্যানালাইসিস, তো ফুরিয়ার সিরিজ আর অ্যানালাইসিস কিন্তু দুইটা আলাদা জিনিস। ঠিক আছে, আমরা ফুরিয়ার সিরিজকে যখন অ্যানালাইজ করি, এই সাবজেক্টের নাম হচ্ছে ফুরিয়ার অ্যানালাইসিস। ঠিক আছে, এখানে ফুরিয়ার সিরিজ, ফুরিয়ার ট্রান্সফর্ম এবং নানান জিনিস নিয়ে আমরা আসলে আলোচনা করি। ঠিক আছে, তো আমি এখন ফুরিয়ার অ্যানালাইসিসে চলে যাব, সে ফুরিয়ার অ্যানালাইসিসটা আসলে কি। তো এবং এটাতে আমরা রাডারে কিভাবে কাজ করে। ঠিক আছে, তো রাডারের মানে হচ্ছে যে রেডিও ডিটেকশন এন্ড রেঞ্জিং। ঠিক আছে, তো রাডার জিনিসটা হচ্ছে এরকম একটা জিনিস আর কি, এটাকে বলা হয় রাডার। আর এটা হচ্ছে রাডারের মনিটর। সো মনিটরে তোমরা এই যে বিভিন্ন মুভিতে আর কি এরকম কিছু একটা দেখতে পাও যে স্ক্যান করতে থাকে আর কি। ঠিক আছে, এখন স্ক্যান করার পরে যে এখানে কিছু কিছু অবজেক্ট দেখা যাচ্ছে, এটি হচ্ছে সে ডিটেক্ট করতেছে আর কি। ঠিক আছে, ডিটেক্ট করে শো করতেছে, এবং এখান থেকে ডিস্টেন্স এবং কোন ডিরেকশন আছে জাস্ট আমরা বিভিন্ন আইডিয়া পাই যে কত দূরে এবং কোন দিকে কোন অবজেক্ট, একটা আনআইডেন্টিফাইড অবজেক্ট আছে। ঠিক আছে, সো এটা সম্পর্কে আমরা ধারণা পাই। সো এটাই হচ্ছে রাডারের কাজ আর কি। ঠিক আছে, সো রাডারে যাওয়ার আগে আমরা একটা জিনিস দেখে নিব, সেটা হচ্ছে সিগন্যাল মানে কি। ওকে, সো ম্যাথমেটিক্স আমরা যেটাকে ফাংশন বলতেছি, ম্যাথমেটিক্স আমরা যেটাকে ফাংশন বলতেছি, আর আমরা এই যে যখন সিগন্যাল প্রসেসিং করব সেই ফাংশনটাকে আমরা বলছি সিগন্যাল। ঠিক আছে, তো সিগন্যাল গুলো সাধারণত পিরিয়ডিক হয়। যেমন ধরো আমরা যে বিভিন্ন ওয়েভ দেখি, মানে ওয়েভ ফরম্যাটে মেইনলি আসে, সিগন্যাল গুলো সাধারণত পিরিয়ডিক হয় আর কি। ঠিক আছে, একটা রেঞ্জের মধ্যে আর কি। ঠিক আছে, তো এগুলোকে আমরা বলছি সিগন্যাল। সিগন্যাল মূলত একটা টি এর ফাংশন, সোজা কথা, একটা টি এর ফাংশন আর সিম্পলি, মানে সহজ ভাষা বলে আর কিচ্ছু না, সিগন্যাল হচ্ছে টি এর একটা ফাংশন। মানে টাইমের উপর ভেরি করে একটা, যেমন যদি আমরা একটা ওয়েভ দেখি, ঠিক আছে, ধরো একটা ওয়েভ হচ্ছে এফ অফ টি, সো এদিকে ধরো টাইম ভেরি করতেছে, সো এই ওয়েভটা দেখতে হচ্ছে এরকম। তো এটাই একটা সিগন্যাল। ঠিক আছে, এখন সিগন্যালটা মানে সিগন্যালের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা ফ্রিকোয়েন্সি থাকে। ঠিক আছে, বা অনেকগুলা ফ্রিকোয়েন্সির সংমিশ্রণও হতে পারে। ঠিক আছে, তো সোজা কথা সহজভাবে বলতে গেলে সিগন্যাল হচ্ছে একটা টি এর ফাংশন। ঠিক আছে, যেটা আমি আদান প্রদান করি। ঠিক আছে, একটা ফাংশন, সোজা কথা। এখন ফুরিয়ার অ্যানালাইসিস ব্যাপারটা আসলে কি। ঠিক আছে, এখন ফুরিয়ার অ্যানালাইসিসে ঢোকার আগে তো আমরা একটু সিগন্যাল নিয়ে আরেকটু কথা বলি। যেমন ধরো আমরা তো ওয়েভ দেখি, বাস্তবে যে ওয়েভ গুলো দেখি, তো এই ওয়েভ গুলো হচ্ছে এক একটা সিগন্যাল। যেমন আমাদের একটা ওয়েভ আছে যে আমরা ফিজিক্সে অনেক পড়তাম, তাই না, এ সাইন ওমেগা টি প্লাস ফাই। ওকে, সো এটা কিন্তু একটা সিগন্যাল। এটাকে যদি আমরা এফ অফ টি ধরি, এই এটাকে বলা হয় অ্যাম্পলিটিউড। ঠিক আছে, এই ওয়েভটার অ্যাম্পলিটিউড কত কত হাই বা কত লো। আর এই ফাইটা হচ্ছে ফেজ। ঠিক আছে, আর এই ওমেগাকে লেখা যায় আবার টু পাই এফ। ঠিক আছে, এই এফটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এখন যত ফ্রিকোয়েন্সি বাড়বে, যেমন আমি একটা এক্সাম্পল দেখাই, তার মানে এই টি এর কোএফিসিয়েন্ট যত বাড়বে ফ্রিকোয়েন্সি তত বাড়ে, আমি কি এটা বলতে পারি? আমরা ফাইটাকে জাস্ট এখানে রাখলাম। তো দেখো এই যে টি এর কোএফিসিয়েন্ট যত বাড়বে আমাদের ফ্রিকোয়েন্সিটা কি তত বাড়তে থাকবেন, নাকি কি বলো? আমরা কি বলতে পারি এটা? যেমন আমি হচ্ছে একটা ওয়েভকে প্লট করার চেষ্টা করি, ধরলাম হচ্ছে টু সাইন টু পাই, একটা ফ্রিকোয়েন্সি দিলাম সাপোজ 6 ইন্টু, এখানে এক্স দিলাম, প্লাস ফাইভ, ফাইভ হচ্ছে ধরলাম 30। তো এটা হচ্ছে একটা ওয়েভ। ঠিক আছে,
এই যে হিজিবিজি হিজিবিজি। So আমি যখন এই যে এই ফ্রিকোয়েন্সিটা কমাই দিব, তখন কিন্তু ওয়েভটা এরকম হবে। যেমন আমরা যদি একটু দেখি যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, আমি যদি এখানে দেখি স্পেকট্রাম একটা ছবি, যেমন এই যে এই ইমেজটা সাপোজ আমি একটু ওপেন করি, দেখো প্রথম দিকে কিন্তু ফ্রিকোয়েন্সি অনেক কম, আর যত এই যে হিজিবিজি হচ্ছে ফ্রিকোয়েন্সি বাড়তেছে। যেমন গামারের ফ্রিকোয়েন্সি হচ্ছে অনেক বেশি, রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি হচ্ছে অনেক কম, ঠিক আছে। আমাদের রাডারে যে কমিউনিকেশনটা সেটা হচ্ছে রেডিও ওয়েভ দিয়ে মেইনলি আর কি, ঠিক আছে, এটা ফ্রিকোয়েন্সি অনেক কম। আর আমরা যে এক্স রে করি হচ্ছে এক্স রে তরঙ্গ দিয়ে, তো এটা ফ্রিকোয়েন্সি বেশ বেশি। তো সোজা কথা এই যে এই 2 পায়ের পরে যে নাম্বারটা, এই নাম্বারটা যত বেশি হবে আমাদের এই ওয়েভটা তত ডেন্স হবে আর কি, ঠিক আছে। এখানে যদি আমরা 2 করে দিই আরো দ্বিগুণ ডেন্স, 3 করে দিলে 3 গুণ, 8 করে দেখো এটা খুবই ঘন হয়ে যাচ্ছে আর কি। তো এটার ফ্রিকোয়েন্সি অনেক বেশি, তো ফ্রিকোয়েন্সি যত বাড়বে এই ওয়েভটা তত ঘন হতে থাকবে আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে ফ্রিকোয়েন্সির কাজ আর কি। এখন কথা হচ্ছে যে ধরো আমি হচ্ছে যে ফুরিয়ার অ্যানালাইসিসে কি করব, সে সাপোজ আমাদের কাছে একটা রাডার আছে, এই হচ্ছে আমাদের রাডার, ঠিক আছে। তো এই রাডার থেকে আমি একটা সিগন্যাল সাপোজ আমি পাঠাবো। তো ধরলাম সিগন্যালটা হচ্ছে যে সাইন 2x, আমরা টি না দিয়ে এক্স ইউজ করি, সাইন 2x একটা সিগন্যাল আমি পাঠিয়ে দিলাম স্পেসে। ধরো এখানে একটা অবজেক্ট আছে আকাশে। এখন এই আকাশে অবজেক্টটা কি হবে, এখানে এই সিগন্যালটা তো চারদিকে ছড়াই পড়বে। তো ছড়াই পড়ার পর এই সিগন্যালটা ধরলাম এই অবজেক্টে বাধা পাবে, তো বাধা পাইলে কি হবে, এটা কিন্তু রিফ্লেক্ট করবে, রিফ্লেক্ট করে এই রাডারের কাছে আবার আসবে। এখন রাডার যেরকম সিগন্যাল পাঠাতে পারে, সিগন্যাল কিন্তু রিসিভও করতে পারে। সো এই যে ব্যাক করা সিগন্যালটা যখন সে রিসিভ করবে, এখন রিসিভ করার সময় কি হবে, পাঠানোর সময় কিন্তু আমি একটা পিওর ফ্রিকোয়েন্সি, একটা পিওর সিগন্যাল পাঠাবো। ধরলাম এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে ধরো 110 হার্জ সাপোজ, ঠিক আছে। কিন্তু যখন সে ব্যাক করবে, তখন কিন্তু সে এই সাইন 2x এর সাথে আরো অনেক কিছু নিয়ে ব্যাক করবে। সে ধরো এখানে সাইন 2x থাকবে, সে আরো কিছু সিগন্যাল নিয়ে ব্যাক করবে, কারণ প্রকৃতিতে তো আরো অনেক ওয়েভ আশেপাশে তো এখানে চলতেছে, তাই না। তো সে ধরো এখানে সাইন 5x কে নিয়ে আসবে, সাইন 7x এ নিয়ে আসবে। সো এই যে বাড়তি যে ওয়েভ গুলো, সেগুলোকে আমরা বলি নয়েজ, ঠিক আছে। যেগুলো আমাদের আননেসেসারি, আমরা সিগন্যাল প্রসেসিং এর ভাষায় এগুলোকে আমরা নয়েজ বলে থাকি, ঠিক আছে। তো সে কিন্তু এই যে সাইন 2x হচ্ছে অরিজিনাল, ব্যাক করার সময় কিন্তু সে নেচার থেকে ধরে আরো অনেক কিছু নিয়ে আসবে, আরো অনেকগুলো সিগন্যাল নিয়ে আসবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমি যখন সিগন্যালটা রিসিভ করব, এখন আমি বুঝবো কিভাবে যে এই সিগন্যালটা আমার কিনা, কারণ আমরা তো কন্টিনিউয়াসলি সিগন্যাল কিন্তু রিসিভ করতে থাকবো। এখন যখন আমার রিসিভ করা সিগন্যালের সাথে এই সাইন 2x টার্মটা থাকবে, তখনই আমি বুঝতে পারবো যে এই সিগন্যালটা আমার। তার মানে সিগন্যালটা আমার, সিগন্যালটা কোন একটা অবজেক্টে বাধা পেয়ে আসছে, তার মানে কি আমার আশেপাশে একটা অবজেক্ট আছে আর কি। মানে আমার সিগন্যালটা বাধা না পেয়ে তো আমার কাছে আসার কথা না, অন্য সিগন্যাল আসতে পারে, বাট আমার সিগন্যালটা আমার কাছে ব্যাক করবে একটা মাত্র উপায়, সে যদি কোথাও বাধা পায়, ঠিক আছে। আমি যে এই যে একটা ইউনিক একটা ফ্রিকোয়েন্সি পাঠালাম 110, এই 110 তো নেচার থেকে আসার কথা না, এই 110টা তখনই আসবে যদি কোনো অবজেক্টে বাধা পায়। এখন ধরো ব্যাক করলো, ব্যাক করে সে এইটুকু নিয়ে আসলো, এখন তুমি বুঝবা কিভাবে যে এখানে সাইন 2x আছে কিনা, এটা মানে শিওর হওয়ার উপায়টা কি। এখন এটা শিওর হওয়ার একটা উপায় আছে। দেখো আমার রিসিভ করলাম আমি একটা সিগন্যাল, সেটা হচ্ছে সাইন 2x প্লাস সাইন কত ছিল, 5x প্লাস 7x। মানে আমি ধরে নিলাম, এত সিম্পল হয় না বাস্তবে। তো আমি এই সিগন্যালটা রিসিভ করার পর আমি একটা কাজ করব, এটার সাথে আমার যে সিগন্যালটা ছিল, আমার সিগন্যালটা অরিজিনাল সিগন্যালটা কত ছিল আমার, আমি যেটা সেন্ড করেছি, একটু বলো তো কেউ, অরিজিনাল সিগন্যালটা আমরা কত নিয়েছিলাম। 2x। এটা কিন্তু আমরা ব্যাক পেলাম, এটা কিন্তু আমরা ব্যাক পেলাম, রিফ্লেক্ট করলো আর কি। তো আমরা এই সাইন 2x কে গুণ করে দেবো, গুণ করে আমরা ইন্টিগ্রেট করবো -π থেকে পাই। এখন এই ইন্টিগ্রেট করলে কি হবে আসলে, ইন্টিগ্রেট করলে যেটা হবে, এখানে তিনটা ইন্টিগ্রেশন আসবে, সাইন 2x ইন্টু সাইন 2x ডিএক্স প্লাস সাইন 5x ইন্টু সাইন 2x ডিএক্স প্লাস সাইন 7x ইন্টু সাইন 2x ডিএক্স। সো সবগুলো হচ্ছে -π থেকে পাই। এখন লাস্ট ক্লাসে আমরা একটা জিনিস পড়েছিলাম, আমি একটু যদি দেখাই, যে তুমি যখন ইন্টিগ্রেট করবা, আমি ওই রেজাল্ট একটু বের করি,
দুইটা সাইন ফাংশনকে, যদি এই এক্স এর কোএফিসিয়েন্ট দুইটা আলাদা হয় তাহলে রেজাল্ট কত আসবে? 0। জিরো, কারণ এটাই হচ্ছে সাইন মানে অর্থগোনালিটি, তাই না? আর যদি সেম হয় তাহলে চলে আসবে পাই। ঠিক আছে, পাই। এখন তাহলে আমি যখন ইন্টিগ্রেট করব, প্রথমটা থেকে আসবে পাই, পরেগুলো থেকে চলে আসবে জিরো। তাহলে ফাইনাল আনসার আসবে পাই, দ্যাট ইজ নন জিরো। এই ফাইনাল আনসার যদি নন জিরো হয় তাহলে তুমি বুঝবা এটা তোমার সিগন্যাল। কিন্তু যদি এমন একটা সিগন্যাল ব্যাক করে যেখানে এই সাইন টু এক্স টার্মটা নাই, তখন এই ইন্টিগ্রেশনের রেজাল্টটা কত হবে? টোটালি জিরো হবে না নাকি? ধরো একটা সিগন্যাল এরকম ব্যাক করলো, একটা সিগন্যাল ব্যাক করলো এরকম যে সাইন 5x প্লাস সাইন 7x প্লাস সাইন 9x। ঠিক আছে, সো এটার সাথে আমি কি করবো, আমার অরিজিনাল পাঠানো সিগন্যাল হচ্ছে সাইন 2x, এটা আমি গুণ করে দিলাম। দেন এখন যেহেতু ওই যে সাইন 2x এর সাথে মিলতেছে না, তাহলে রেজাল্ট কি জিরো প্লাস জিরো প্লাস জিরো হয়ে যাবে না? এখন যেহেতু জিরো আসছে তার মানে এই যে যে সিগন্যালটা আমি রিসিভ করছি সেটা আমার কোনো সিগন্যাল না। তো যখনই আমি এই ইন্টিগ্রেশন করার পর আমি নন জিরো পাবো, বা জিরো থেকে অনেক দূরে একটা, আমার তো ক্যালকুলেশন এরর আসতে পারে, কিন্তু পাই তো 3.14, যেটা জিরো থেকে অনেক দূরে। তো যখনই আমি নন জিরো কিছু বিগ নাম্বার পাবো, দ্যাট ইজ এই ব্যাক করা সিগন্যালটা আমার। এখন আমি ক্যালকুলেট করবো যে সিগন্যালটা যেতে আসতে কত সময় লাগছে, তাহলে আমি আর ওই অবজেক্টটার আসলে লোকেশন আইডেন্টিফাই করতে পারবো। সো এইটা হচ্ছে রাডারের মেকানিজম। তো আমি যত সহজে বললাম, আসলে এরকম দুই তিনটা সিগন্যাল আসে না, এখানে অসংখ্য সিগন্যাল চলে আসে। ঠিক আছে, এবং জিনিসটা এতটাও সোজা না আর কি। ঠিক আছে, তো আইডিয়াটা হচ্ছে এরকম। ঠিক আছে, রাডার হচ্ছে এইভাবে কাজ করে। তো রাডার থেকে যে সিগন্যাল এখানে কন্টিনিউসলি যেতে থাকে, কন্টিনিউসলি পাঠাতে থাকে, আবার কন্টিনিউসলি রিসিভও করতে থাকে। এখন রাডার যে সিগন্যালটা পাঠায় সে সেটা জানে। যখনই তার কাছে ব্যাক আসার পর সে ইন্টিগ্রেশন করে দেখে, যদি সেটা জিরো হয় তার মানে ব্যাক করা সিগন্যালটা তার না, তার মানে তার সিগন্যালটা বাধা পেয়ে আসে নাই। যদি তার নিজের সিগন্যালটা, নিজের ফ্রিকোয়েন্সিটা সে রিপিট পায়, তার মানে তার সিগন্যালটা বাধা পেয়ে আসছে, তার মানে আশেপাশে একটা অবজেক্ট আছে যেটা থেকে বাধা পেয়ে আসছে। দেন হচ্ছে ক্যালকুলেট করে দেখে যে কোন দিক থেকে আসছে বা কত সময় লাগলো, সেটা থেকে যে আমরা তো ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালের ভেলোসিটি দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দেন কত টাইম লাগলো সেটা থেকে আমরা একটা দূরত্ব বের করতে পারি। ঠিক আছে, সেটা চার দিক থেকে ঘুরে ঘুরে স্ক্যান করতে থাকে। দেন যেদিক থেকে বাধা পেয়ে আসে দেন ওই অবজেক্ট গুলো আমরা আইডেন্টিফাই করি। ঠিক আছে, সো রাডার হচ্ছে আসলে এইভাবে কাজ করে। ঠিক আছে, এইভাবে সো এটা কন্টিনিউয়াসলি সিগন্যাল প্রসেস করতে থাকে, দেন হচ্ছে স্ক্যান করে আমাদের আইডেন্টিফাইড অবজেক্ট গুলো আসলে মার্ক করতে থাকে। সো এটাই হচ্ছে রাডার ডিটেকশন। তো রাডার ফুল ফর্ম হচ্ছে রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। ঠিক আছে, তো এখানে রেডিও ওয়েভ নিয়ে মূলত কাজ করা হয়। তো এরপরে রাডারের একটা গুরুত্বপূর্ণ মানে অ্যাপ্লিকেশন হচ্ছে ডিপ স্পেস নেটওয়ার্ক। তো তোমরা জানো যে নাসা হচ্ছে বিভিন্ন আমাদের স্পেস মিশনে বিভিন্ন হচ্ছে যে আহ, আমাদের প্রোব পাঠায় আর কি। তো এইগুলো যেমন এটা হচ্ছে ভয়েজার 1। ঠিক আছে, তো ভয়েজার 1 এখন পৃথিবী থেকে অনেক দূরে আছে। তো পৃথিবী থেকে সিগন্যাল যেতে আসতে মনে হয় প্রায় 2 দিনের মতো লাগে আর কি, মানে আলোর বেগে যেতে আসতে। ঠিক আছে, তো এটা সোলার সিস্টেম পার হয়ে চলে গেছে আর কি। তো এই যে এদের সাথে যে কমিউনিকেশনটা রাখা হয়, তো সেটা হচ্ছে ডিপ স্পেস নেটওয়ার্কের মাধ্যমে। যেহেতু এটা একদম ডিপ স্পেসে আছে এবং এটা খুবই লো ফ্রিকোয়েন্সিতে এখানে কন্ট্যাক্ট করতে হয়, একটা ইউনিক ফ্রিকোয়েন্সিতে, কারণ যাতে অন্য ফ্রিকোয়েন্সির সাথে মিক্স না হয়ে যায়। ঠিক আছে, সো নাসা এটা হচ্ছে যে তিনটা বিশাল সাইজের কি বলে রাডার দিয়ে আসলে গ্রাউন্ড স্টেশনে তিনটা বিশাল সাইজ, একটা হচ্ছে মনে হয় অস্ট্রেলিয়াতে আছে, আরেকটা একটা ইউএসএ তে, আরেকটা কোথায় জানো ইটালিতে মনে হয়। সো তিনটা রাডারের মাধ্যমে এই স্পেস নেটওয়ার্কটা তৈরি করে রাখছে আর কি। এটার মাধ্যমে হচ্ছে বিভিন্ন যে স্পেসে পাঠানো যে বিভিন্ন মেশিন গুলো সেগুলোর সাথে কমিউনিকেট করে আর কি। ঠিক আছে, সো এটা একটা রাডারের কাজ। তো যেমন সিগন্যাল প্রসেসিং আরেকটা উদাহরণ হচ্ছে যেমন এয়ার ডিফেন্স সিস্টেম। তোমরা কি আয়রন ডোমের নাম শুনছো কেউ? আয়রন ডোম বা স্যার। S-400, কারো আইডিয়া আছে? ইয়েস স্যার। ওকে, সো এখানে আমি আয়রন ডোমের ছবিটা নিয়ে আসছি। সো আয়রন ডোম হচ্ছে একটা এয়ার ডিফেন্স সিস্টেম। সো এটা যেটা করে, যেটা হচ্ছে যে মানে অন্য কোনো কান্ট্রি থেকে যখন মিসাইল দেওয়া হয়, মিসাইল মারা হয়, সো তখন হচ্ছে সেটাকে মানে আকাশে থাকা অবস্থায় ধ্বংস করে দেয়। সো এটার হচ্ছে মূলত তিনটা পার্ট, এই তিনটা পার্টকে একসাথে বলা হয় ব্যাটারি। ঠিক আছে, সো এখানে একটা পার্ট হচ্ছে রাডার থাকে, যেমন যে 2 নাম্বার যেটা মার্ক করা, 1 নাম্বার হচ্ছে যে একটা মিসাইল ধরে এখানে উৎক্ষেপণ করা হলো আর কি অন্য কোনো কান্ট্রি থেকে।
তো দেন এই রাডারটা যেটা করে এটা চারদিকে স্ক্যান করতে থাকে, ঠিক আছে? তো স্ক্যান করে তো সে হচ্ছে মানে অবজেক্টটাকে আইডেন্টিফাই করে যে মানে স্পেসে কোনো আনআইডেন্টিফাইড অবজেক্ট আছে কিনা। তো এটা অবজেক্ট আনার পর সে হচ্ছে কন্ট্রোল সিস্টেমে পাঠায়। তো কন্ট্রোল সিস্টেম হচ্ছে ওইটাকে ক্যালকুলেট করে দেখে। তো এখন এই রকেটগুলো তো ধর একদিক দিয়ে আসতেছে। সো কন্ট্রোল সিস্টেম যেটা করে যে এই রকেটের ভেলোসিটিটা হচ্ছে পর্যবেক্ষণ করে দেখে যে এটা যে ট্র্যাজেক্টরিতে আছে সেটা কোন জায়গায় পড়তে পারে, ঠিক আছে? এটা কি কোনো মানে লোকালয়ে পড়তে পারে নাকি কোনো একটা মাঠের মধ্যে পড়তে পারে, সেটা ক্যালকুলেট করে ফেলে। সো যদি দেখে যে এটা কোনো মানে কোনো একটা জনবহুল এলাকাতে পড়বে এবং কোনো ধ্বংস করতে পারে, ঠিক আছে? তো তাহলে সে কি করে, এই যে এখানে একটা ইউনিট আছে যেখান থেকে একটা মিসাইল ফায়ার করে। তো এই মিসাইলটা গিয়ে এটার কাছে গিয়ে ব্লাস্ট হয়ে যায়, দেন এই রকেট হচ্ছে নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা এয়ার ডিফেন্স সিস্টেম, ঠিক আছে? তবে যদি এটা মানে জনবহুল এলাকায় না পড়ে, ধরো কোনো একটা মরুভূমি বা লোকালয় না পড়লে একটা মাঠের মধ্যে যদি পড়ে, তো সেক্ষেত্রে কিন্তু ওই মিসাইলটা লঞ্চ করা হয় না। কারণ এই আয়রন ডোম সিস্টেমে একটা মিসাইলের দাম হচ্ছে প্রায় অলমোস্ট $50,000, ঠিক আছে? কিন্তু ধর একটা রকেট, জাস্ট একটা মিসাইল যখন মারা হয়, সো এটার দাম হচ্ছে মাত্র $600 মতো, ঠিক আছে? সো খুবই কস্টলি জিনিস, ঠিক আছে? এই টেকনোলজিগুলোর দাম হচ্ছে খুবই কস্টলি আর কি। তো এই হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম, এইভাবে কাজ করে। এবং এই একই প্রসেসে কিন্তু মানে আমাদের বিমানবন্দরগুলোতে আর কি রাডার দিয়ে কমিউনিকেট করা হয় আর কি, সিগন্যাল প্রসেসিং করে আর কি, ঠিক আছে? তো এই হচ্ছে ফুরিয়ার সিরিজের কাজ। তো আমরা একটু যদি সামারি করি, এখানে যে ব্যাপারটা হচ্ছে যে তো আমাদের হচ্ছে যে একটা সিগন্যাল পাঠানো হয়। তা আমরা জাস্ট যখন সিগন্যালটা রিসিভ করি, আমরা তো কন্টিনিউয়াসলি রিসিভ করতেই থাকি, কারণ চারপাশে তো অনেক সিগন্যাল আসলে আসতেছে, ঠিক আছে? আমরা যে যত আলো দেখি, প্রত্যেকটা আলোই তো এক একটা সিগন্যাল, তাই না? এখন এই সিগন্যালটা ব্যাক করার সময় জাস্ট আমি আমার ইউনিক ফ্রিকোয়েন্সিটা খোঁজার চেষ্টা করি। যদি আমার ইউনিক ফ্রিকোয়েন্সিটা পাওয়া যায়, সেটা আমরা ইন্টিগ্রেশন করার মাধ্যমে কনফার্ম হই, অর্থোগোনালিটি টেস্টের মাধ্যমে। সো দেন যদি পাওয়া যায়, তার মানে আমরা বুঝতে পারছি যে আমার ফ্রিকোয়েন্সিটা ব্যাক করছে, মানে কোন একটা অবজেক্টে বাধা পাইছে। দেন হচ্ছে আমরা অবজেক্টটা ডিস্টেন্স বের করার চেষ্টা করি, কারণ কতটুকু সময় লাগলো সেটার মাধ্যমে আর কি, ঠিক আছে? তো এরপর আমরা চলে যাব ফুরিয়ার সিরিজ থেকে ফুরিয়ার ট্রান্সফর্মে। তো ফুরিয়ার সিরিজ হচ্ছে একটা ডিসক্রিট জিনিস, ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে এটা জাস্ট একটা কন্টিনিউয়াস ভার্সন, ঠিক আছে? তো আমরা যখন ফুরিয়ার ট্রান্সফর্মে যাব, এখানে দুইটা জিনিস সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হবে, যেটার নাম হচ্ছে যে টাইম ডোমেইন অ্যান্ড ফ্রিকোয়েন্সি ডোমেইন। তো টাইম ডোমেইন কি, ফ্রিকোয়েন্সি ডোমেইন কি? তো আমাদের যদি একটা ফাংশন থাকে যেটা হচ্ছে এফ অফ টি, এটা টি এর ফাংশন, এটাকে আমরা বলি টাইম ডোমেইন। ওকে, টাইম ডোমেইন। যখন আমরা এটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করব, ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এই ফাংশনটা হয়ে যাবে এফ অফ ওমেগা, এটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি ডোমেইন। এখন কথা হচ্ছে যে এই টাইম ডোমেইন আর ফ্রিকোয়েন্সি ডোমেইন জিনিসটা আসলে কি, তো এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো যেমন আমি হচ্ছে আমার একটু ভয়েস রেকর্ডারটা চালু করব। তো যেমন তো এই হচ্ছে আমার সাউন্ড রেকর্ডার, ঠিক আছে? তো এখানে এই এক্সিসটা, এই যে এক্সিসটা দেখা যাচ্ছে, এই যে সাদা কালার লাইন, এটা হচ্ছে আমার টাইম টাইম এক্সিস, ঠিক আছে? যত টাইম যাবে এই যে এই কালো কালারের বারটা এটা সামনের দিকে আগাতে থাকবে। So, আমি যদি রেকর্ডিং চালু করি, তো দেখো এই যে আমাদের রেকর্ডিং হচ্ছে। আর ওয়াই এক্সিস যেটা, সেটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি ডোমেইন। এখন এখানে একটা হিজিবিজি কার্ভ দেখা যাচ্ছে। এই কার্ভটা হচ্ছে যেমন আমি যদি কথা বলা বন্ধ করে দিই, তো এখানে কিন্তু কোনো কিছু আসতেছে না, রেকর্ড হচ্ছে না। তো আমি যখন জোরে কথা বলবো তখন কিন্তু এটা কিন্তু উপরের দিকে চলে যাবে। আবার আমি যখন মানে একটু মাইক্রোফোন থেকে দূরে আসতে কথা বলবো তখন হচ্ছে যে কম। আবার যখন মাইক্রোফোনের কাছে অনেক জোরে কথা বলবো তখন হচ্ছে কিন্তু এটা অনেক উপরে চলে যাবে। তো তার মানে ব্যাপারটা যেটা হচ্ছে যে আমরা আসলে টাইম ডোমেনে যেটা করতেছি যে একটা একটা গ্রাফ, যেটার এই দিক হচ্ছে টাইম, আর আমি যখন সাউন্ড রেকর্ড করতেছি এই দিক হচ্ছে এমপ্লিটিউড, ঠিক আছে? এমপ্লিটিউডটা কিরকম, যে আমি যত জোরে কথা বলবো এমপ্লিটিউড তত বাড়বে। তো এরকম আর কি। এখন ধর আমি কথা বলতেছি না, আবার জোরে কথা বললাম, এরকম। সো সাউন্ড রেকর্ডার আসলে এই জিনিসটাই শো করে, ঠিক আছে? সো এটা আমি চাইলে এখন প্লে করে শুনতে পারবো আর কি। তো এইভাবে আসলে সাউন্ড রেকর্ডার কাজ করে। এখন আমি যদি এই যে সাউন্ডটা আমি রেকর্ড করলাম, এটাকে আমি এখন ফুরিয়ার ট্রান্সফর্ম করি, ঠিক আছে? তো ফুরিয়ার ট্রান্সফর্ম করলে আমি একটা গ্রাফ পাবো। সেই গ্রাফে এই দিকে থাকবে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? আচ্ছা, মানুষ যে কথা বলে, মানুষ আসলে কোন ফ্রিকোয়েন্সি রেঞ্জে কথা বলে তোমরা কি কেউ জানো? বা মানুষ 20 কত থেকে। ফ্রিকোয়েন্সি? 20 থেকে 20,000 হার্টস।
সো মানে মোটামুটি 15-16-এর উপরে, 16,000-এর উপরে গেলে খুব একটা শোনা যায় না আর কি। আবার ধরো 40-এর নিচে গেলে আবার খুব একটা শোনা যায় না আর কি মানুষের, মানে যেমন আমার ক্ষেত্রে আমি 17,000-এর উপরে আসলে শুনতে পাই না। তো এরকম আর কি। এখন যখন আমি এটাকে ট্রান্সফর্ম করব, তো তখন আসলে ধরো এই হচ্ছে ধরো 20 হার্জ, এই হচ্ছে ধরো 100 হার্জ, এদিকে হার্জ থাকবে, এই এই হচ্ছে ধরো 1,000 হার্জ। তো আমি যখন ওই ফ্রিকোয়েন্সি ডোমেনে আসবো তখন সে ইন্ডিকেট করবে যে আমি কোন ফ্রিকোয়েন্সিতে কত কথা বলছি। ধরো আমি যেমন 1,000 ফ্রিকোয়েন্সির বেশি হইলে আমি কত, মানে আমার ফ্রিকোয়েন্সি গুলো ধরো 20 থেকে 100-এর মধ্যে সাপোজ, তাহলে দেখবা যে এরকম একটা গ্রাফ পাওয়া যায়। তারপরে ধরো আমি হাই ফ্রিকোয়েন্সিতে তেমন একটা কথা বলতেছি না, সো এদিকে জিরোর কাছাকাছি হয়ে যাবে। সো এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইন, ঠিক আছে। তো ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমি যখন ফুরিয়ার ট্রান্সফর্ম করে দেশে আসলে একটা টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে আসে, মানে এখানে ফ্রিকোয়েন্সি ভার্সেস এমপ্লিটিউড টাকা হয়, মানে কোন ফ্রিকোয়েন্সি স্ট্রং আসলে কতটুকু সেটা। যেমন আমি একটা এক্সাম্পল এখানে দেখাই। তো যেমন আমি এই রেকর্ডিং গুলো ডিলিট করে দিই, ঠিক আছে। তো এখন আমি একটা সাউন্ডকে রেকর্ড করবো আর কি, ঠিক আছে। তো তার আগে আমি হচ্ছে আমার কম্পিউটার সাউন্ড একটু শেয়ার করবো। সো আমি হচ্ছে একটা পিওর ফ্রিকোয়েন্সি রেকর্ড করবো, okay? একটা পিওর ফ্রিকোয়েন্সি নিচ্ছি। তো সেটা কত হার্জ নেওয়া যায়? সো আমি হচ্ছে 5,000 হার্জ, সো সেটাকে আমি রেকর্ড করব। সাউন্ডটা কি শোনা যায়? তো আমি হচ্ছে 5,000 হার্জটাকে প্লে করছি, তো তোমরা কি শুনতে পাচ্ছিলাম? একটু কেউ একজন বলো তো সাউন্ডটা কি শোনা যায়? Yes, sir. ওকে, মানে লাউড কি আরো করতে হবে নাকি ঠিক আছে? ওকে, সো এই সাউন্ডটাকে আমি রেকর্ড করবো আর কি। সো ধরো আমি যে রেকর্ডিংটা দিয়ে দিলাম আর কি। এখন আমি নর্মাল কথাবার্তা বলতেছি, এখন আমি ওই যে 5,000 ফ্রিকোয়েন্সি সাউন্ডটা অন করে দিই। ওকে, স্টপ করি। তার মানে এখানে আমার কিছু ভয়েস আছে আর হচ্ছে 5,000 ফ্রিকোয়েন্সির একটা নয়েজ আমি অ্যাড করে রাখছি, সো এটা আমি এখন সেভ করে রাখলাম, ওকে। এখন এই যে আমি যে রেকর্ডিংটা পেলাম এটাকে আমি এখন ফুরিয়ার ট্রান্সফর্ম করবো, ঠিক আছে। আমি এখানে নিয়ে আসি। এখন আমি একটু ম্যাট লেভে যাই, এটাকে আমি ফুরিয়ার ট্রান্সফর্ম করবো। তো তার আগে আমি একটু ব্রাউজারটা কেটে দিই, হ্যাং করতে পারে আবার। সো আমার হচ্ছে সাউন্ড এফটি ফোল্ডারে যে রেকর্ডিংটা আছে সেটাকে আমি এখন ফুরিয়ার ট্রান্সফর্ম করবো। সেটা একটু টাইম নিবে। ওকে, সো আমরা হচ্ছে যে সাউন্ড এফটি ফোল্ডার, সো আমি একটা রেকর্ডিং দেখতে পাচ্ছি, সো এটাকে এখন আমি একটু ফুরিয়ার ট্রান্সফর্ম করি। সেখানে আমার কোডটা লেখা আছে অলরেডি। সেখানে যেটা করতেছে যে যে রেকর্ডিং ডট M4 এটাকে রিড করতেছে সে, অডিও ফাইলটাকে ডিকম্পোজ করতেছে ওয়াই ভার্সেস এফএস। দেন হচ্ছে এখানে যদি স্টেরিও অডিও থাকে সেটাকে মনোতে কনভার্ট করতেছে, দেন হচ্ছে যে এটাকে ফাইনালি এফএফটি হচ্ছে ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম, এটা একটা অ্যালগোরিদম আর কি। দেন সে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি আর এমপ্লিটিউডকে ড্র করবে। So আমি যে রান করি, তো এটা হচ্ছে আমাদের উপর এখানে দুইটা গ্রাফগুলো কি দেখা যাচ্ছে? দুইটা গ্রাফ দেখা যাচ্ছে। সো আমাদের প্রথম গ্রাফটা হচ্ছে যে টাইম ভার্সেস এমপ্লিটিউড, আর পরটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ভার্সেস এমপ্লিটিউড। সো টাইম ভার্সেস এমপ্লিটিউডটা সিম্পল, যেটা হচ্ছে সাউন্ড রেকর্ডার যেমন ছিল তেমনই। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাটাতে একটু আহ, মানে কি, মানে কেউ কি এক্সপ্লেইন করতে পারে এখানে আসলে কি বোঝা যাচ্ছে? যেমন এখানে 0.5. 0.5, এই যে এখানে একটা ফ্যাক্টর আছে ইন্টু 10⁴, তো আমরা যে 0.5-এর সাথে 10⁴ গুণ করি, এটা কি 5,000 হবে না? পাঁচ Sir. হাজার মানে এখানে 5,000 ফ্রিকোয়েন্সি দেখা একটা স্পাইক আছে। তার মানে আমার সাউন্ডে 5,000 ফ্রিকোয়েন্সিটা আছে।
আর এইদিকেও কিছু ফ্রিকোয়েন্সি আছে যেটা হচ্ছে কথা বলার ফ্রিকোয়েন্সি। আমরা সাধারণত যখন কথা বলি তখন তো আসলে ধরো আহ আহ 1,000 ফ্রিকোয়েন্সির নিচেই কথা বলি। যেমন আমি যে নর্মাল ভয়েস, আমার ভয়েস একটু মোটা, সো এটা খুব বেশি 1,000 উপরে যাওয়ার কথা না। সো এটাই কিন্তু হচ্ছে, যেমন এইদিকে 1,000-এর নিচে কিন্তু ফ্রিকোয়েন্সি বেশি, আর এইদিকে একটা স্পাইক আছে 5,000, এবং এই ফ্রিকোয়েন্সিটা খুবই স্ট্রং। ঠিক আছে, তো এখন আমি চাইলে একটু এখানে, যেহেতু আমার কাছে এখন ফ্রিকোয়েন্সিটা আছে, আমি চাইলে এই 5,000 ফ্রিকোয়েন্সিটা কাট করে দিতে পারি। ঠিক আছে, কাট করে দিলেই তা আমার যে, আমি যে ভয়েসটা রেকর্ড করছি, তো তখন আসলে এই যে বিপ বিপ যে সাউন্ড গুলো, এটা কিন্তু চলে যাবে আর কি। ঠিক আছে, তো ওইটা আমি দেখাবো করে। তাহলে টাইম ডোমেন আর ফ্রিকোয়েন্সি ডোমেন কি বোঝা গেছে? ব্যাপারটা আসলে কি বোঝাচ্ছে, মানে আমি কোন ফ্রিকোয়েন্সিতে কত স্ট্রং কথা বলতেছি, মানে কোন ফ্রিকোয়েন্সিটা কতটা ফ্রিকোয়েন্টলি ইউজ করতেছি। সো এটাই হচ্ছে আসলে ফ্রিকোয়েন্সি ডোমেন, যেটা ফুরিয়ার ট্রান্সফর্ম করলে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম যেটা করবে, আমাকে একটা এফ অফ টি থেকে একটা এফ অফ ক্যাপিটাল এফ অফ ওমেগা বানাবে, যে ওমেগাটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেন, ফ্রিকোয়েন্সি ডোমেন, আর এটা ছিল টাইম ডোমেন। ঠিক আছে, এখন এটার ম্যাথমেটিক্সটা হচ্ছে এটা, ফর্মুলা হচ্ছে এটা। তো ফর্মুলাতে আজকে আমি যাব না একদমই, কারণ আজকে আমার একদম ম্যাথ পড়ানোর ইচ্ছা নাই। সো এটা আমি স্কিপ করতেছি। এটা সামনে যখন ফুরিয়ার ট্রান্সফর্ম অ্যাকচুয়াল লেকচার আসবে, এই ফর্মুলাটা কেন এরকম আসলে এটা ডেরিভেশন আমরা তখন দেখবো আর কি। ঠিক আছে, তো এখন আমরা দেখবো যে ফুরিয়ার ট্রান্সফর্ম দিয়ে কিভাবে সাউন্ড প্রসেস করা যায়। ঠিক আছে, তো আমরা এখন সাউন্ড প্রসেসিং করব। তো তার আগে আমরা কিছু টার্ম সম্পর্কে জেনে নিই, সেটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন। সো নয়েজ ক্যান্সেলেশন কি? So, আমরা যখন অডিও রেকর্ড করি, তো অডিওর মধ্যে কিন্তু অনেক ঝিরঝির শব্দ থাকে, ঝিরঝির শব্দ থাকে, বা মানে একটু হাই ফ্রিকোয়েন্সি শব্দ থাকতে পারে, বা লো ফ্রিকোয়েন্সি শব্দ থাকতে পারে, সো যেগুলো আননেসেসারি। মাইক্রোফোন দিয়ে রেকর্ড করলে কিন্তু এনভায়রনমেন্ট থেকে অনেক কিছু রেকর্ড হয়ে যায়। সো এইগুলোকে আমরা বলি নয়েজ, মানে আমার যেটা দরকার নাই সেটাকে আমরা বলছি নয়েজ। ঠিক আছে, এই নয়েজ গুলো হচ্ছে আমরা দূর করতে চাই, এই জিনিস, এই প্রসেসটাকে বলা হয় নয়েজ ক্যান্সেলেশন। ঠিক আছে, তো তাহলে নয়েজ ক্যান্সেলেশন ব্যাপারটা কি? So, আমার হচ্ছে একটা সাউন্ড প্লাস নয়েজ থাকবে, দেন আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাব, দেন শুধু আমরা সাউন্ডটা পাবো, আমরা নয়েজটাকে বাদ দিয়ে দিব। তো এটাই হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন। ঠিক আছে, তো আরেকটা টার্ম হচ্ছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন বা এএনসি। কারো কি আইডিয়া আছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন মানে কি? কেউ কি টার্মটার সাথে পরিচিত? অনেক, আই হোপ অনেকেই পরিচিত আর কি। এটা কোথায় ইউজ করা হয়? এটা খুবই পরিচিত একটা জিনিস ইউজ করা হয় আমাদের। কারো কি এয়ারপ্লেনে। জানা আছে? হুম, কোথায় কি বলুন। স্টাফরা কাজ করে, ওই যে ওই ওই যে প্রোপেলার্স আহ গুলি আমাদের সময়। না, আরো আরো সহজ, আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি এরকম একটা জিনিস, টিডাব্লিউএস বা এয়ারবাডস গুলোতে আর কি। তো টিডাব্লিউএস কিন্তু অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন থাকে। তো অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনটা কি? আমি যদি একটু সার্চ করি তোমাদের জন্য, যে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনটা আসলে কি। অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, তো এটা হচ্ছে একটু দামি ইয়ারবাডস গুলোতে থাকে। সেটা হচ্ছে যে এটা একটু উন্নত টেকনোলজি, যেহেতু এই মানে সত্যি সত্যি যেটা নয়েজ ক্যান্সেলেশন দেয়, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, সেগুলো একটু দাম বেশি থাকে। তো এটাকে অ্যাক্টিভ কেন বলা হচ্ছে এখন, ব্যাপারটা খেয়াল করো। তো যেমন আমি যদি একটু দেখি, যেমন আমাদের এই যে এই ইমেজটা আমরা একটু বের করি। সো এইটা হচ্ছে এয়ারবাডস, যেটা তুমি কানের মধ্যে ধরে ইনসার্ট করবে। ঠিক আছে, তো এই এয়ারবাডসে কি থাকে? একটা মাইক্রোফোন থাকে, যেটা হচ্ছে যে চারপাশে কি হচ্ছে সেটা রেকর্ড করতে থাকে আর কি। ঠিক আছে, চারপাশে ধরো চারপাশ থেকে একটা সিগন্যাল আসতেছে, সেই সিগন্যালটাকে রেকর্ড করবে। দেন তার ভিতরে একটা চিপ থাকবে, সেই চিপ ইনস্ট্যান্টলি যেটা করবে, এটার একটা অপোজিট ওয়েভ তৈরি করবে। আর আমরা ওয়েভের ক্ষেত্রে জানি, যদি অপোজিট ওয়েভ, যদি আমরা দুইটাকে সুপার পজিশন করি, তাহলে কিন্তু দুইটা ওয়েভ নালিফাই হয়ে যায়, ওইখানে কোনো এনার্জি থাকবে না। সো এই চিপটা কি করে, এটা ফুরিয়ার ট্রান্সফর্ম করে দেখে কি কি ফ্রিকোয়েন্সি আছে, দেন সেটা যেটা করে এই ফ্রিকোয়েন্সিতে জাস্ট অপোজিট এমপ্লিটিউডের একটা ওয়েভ তৈরি করে আর কি, মানে ওয়েভটাকে মাইনাস করে আর কি, কাইন্ড অফ। সো দেখো, তো এই হচ্ছে আমাদের ব্লু ওয়েভ, সে কি করে একটা রেড ওয়েভ তৈরি করে। এই ব্লু আর রেড, রেড কিন্তু অপোজিট কাইন্ড অফ, এই দুইটা যখন মার্চ করা হবে, তখন কিন্তু এর অ্যাম্প্লিচিউড হয়ে যাবে জিরো। এই জন্য এই ধরনের হেডফোন গুলো যখন তুমি পরো, তখন কিন্তু মানে কানে বাইরের নয়েজ মানে খুব কম আসে, অল্প আসে, আহ, খুবই কম আর কি, মানে খুবই নীরব মনে হয় আর কি। ঠিক আছে, সো এই জিনিসটা যেহেতু এটা ইনস্ট্যান্ট রেকর্ড করে ইনস্ট্যান্ট কিন্তু সাপ্লাই করতে হচ্ছে, এই জন্য বলা হয় অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন। এমনিতে নয়েজ ক্যান্সেলেশন হচ্ছে যে আমরা একটা সাউন্ড রেকর্ড করে নিয়ে আসি,
তারপর সেটাকে আমরা একটা সফটওয়্যার মধ্যে দিয়ে আমরা হচ্ছে যে নয়েজ গুলো কাট করি। তো এটা হচ্ছে যে শুধু নয়েজ ক্যান্সেলেশন। আর অ্যাক্টিভ হচ্ছে যে এটা ইনস্ট্যান্টলি হচ্ছে আর কি, ঠিক আছে, লাইভ লাইভ তাকে পারফর্ম করতে হচ্ছে। সো এটা হচ্ছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন। এটা সাধারণত একটু দামি হেডফোন গুলোতে বা এয়ারবাডস গুলোতে থাকে। যেমন কিছু এখন বাজারে তো অনেক টিডাব্লিউএস চলে আসছে, যেমন 5 থেকে 6 হাজার টাকার টিডাব্লিউএস এখন এনসি পাওয়া যায়, বাট ওগুলো এতটা স্ট্রং না। ঠিক আছে, যেমন তুমি যদি একটা অ্যাপলের অ্যাপলের মানে এয়ারবাডস কিনতে যাও, ঠিক আছে, এয়ারপডস কিনতে যাও আর কি, সেটা মোটামুটি 30 হাজার টাকার কাছাকাছি, 26-27 হাজার টাকার মতো আর কি, ঠিক আছে। বা তুমি যদি একটা সনির বা বোসের একটা ওই ধরনের হেডফোন কিনতে চাও, 35-40 হাজার টাকা বা আরো বেশি আর কি, মোটামুটি $350 মতো একটা। ঠিক আছে, সো এগুলো খুবই এক্সপেন্সিভ টেকনোলজি। ঠিক আছে, কারণ এখানে কারণটা হচ্ছে আমি কিন্তু নয়েজ ক্যান্সেলেশন করতেছি এখন ম্যাটল্যাব দিয়ে। এই ম্যাটল্যাব খুবই ভারী একটা সফটওয়্যার। এটা মনে করো যে 6-7 জিবি, আমার পিসি তো অলরেডি নিয়ে নিছে, এবং এটার তোমার প্রচুর পাওয়ার লাগতেছে। বাট এয়ারবাডসে কিন্তু খুব একটা ব্যাটারি ব্যাকআপ নাই, খুবই লো পাওয়ার, এবং ইনস্ট্যান্টলি তোমাকে এই ফ্রিকোয়েন্সিটা জেনারেট করতে হবে। এটার জন্য খুবই ইফিশিয়েন্ট অ্যালগোরিদমের দরকার, এবং খুবই এটা সফিস্টিকেটেড একটা টেকনোলজি আর কি। ঠিক আছে, এই জন্য এগুলোর প্রচুর দাম। ঠিক আছে, এই জিনিসগুলো আর কি, এই টেকনোলজিটারই অনেক দাম। সো এরপরে আমরা একটা সাউন্ড প্রসেসিং করে দেখি। ঠিক আছে, যেমন হচ্ছে যে তো আমি এখন একটা সাউন্ড রেকর্ড করব প্রথমত। তো আমি আগে এটা ডিলিট করে দিই, এখানেও ডিলিট করে দিই। তো আমি হচ্ছে এখন এই যে রেকর্ডারটা নিলাম, সাউন্ড রেকর্ডারটা। সো আমি এখন একটা সাউন্ড রেকর্ড করব, এবং সাউন্ড রেকর্ড করার সময় আমি একটা হাই ফ্রিকোয়েন্সি নয়েজ আশেপাশে চালাবো আর কি। ঠিক আছে, তো আমার সাউন্ডের সাথে এই নয়েজটাও যাতে রেকর্ড হয়। ওকে, সো নয়েজটা আমি ইচ্ছা করে রেকর্ড করতেছি। সো এই হচ্ছে আমার সেই নয়েজ আর কি, এটা তোমরা শুনতে পাবা এবং আমার কথা শুনতে পাবা। এই দুইটাকে আমি একসাথে রেকর্ড করবো। ওকে, আমি একটু ছোট একটা 10 সেকেন্ড একটা ক্লিপ রেকর্ড করবো এখন। Okay, so সেটা আমি ডিলিট করে দিই, দরকার নেই। So, এখন আমি রেকর্ড করবো। ওকে, সো আমি এখন প্লে করি তাহলে। সো এটা হচ্ছে আমার মাইক্রোফোন থেকে একটা স্যাম্পল ভয়েস, যেখানে হচ্ছে আমার ভয়েস এন্ড হচ্ছে নয়েজ থাকবে। ওকে, আমরা রেকর্ডিংটা পেয়ে গেলাম। এখন এটা আমি একটু প্লে করি, তোমরা দেখো তো শুনতে পাও কিনা। এই হচ্ছে রেকর্ডিংটা, চলে আসছে। সো এটা হচ্ছে আমার মাইক্রোফোন থেকে একটা স্যাম্পল ভয়েস, যেখানে হচ্ছে আমার ভয়েস সিস্টেম এন্ড হচ্ছে সাউন্ডে কি নয়েজ শোনা থাকবে। যাচ্ছে? ভিএলসি মিডিয়া প্লেয়ারে। হ্যালো। স্যার শোনা যায়। ওকে, ঠিক আছে। সো এই হচ্ছে রেকর্ডিংটা, এটাকে আমি কপি করে এই যে নয়েজ কাট ফোল্ডারে নিয়ে আসলাম। আর এখানে একটা অ্যালগোরিদম লেখা আছে। সো এটাকে এখন আমি, দেখো এখানে একটা অডিও ফাইল। দেন আমি যখন এটাকে যখন আমি প্রসেস করব, এখানে আরেকটা ফাইল তৈরি হবে। সো নয়েজ কাট ওপেন করলাম, এই আমরা অ্যালগোরিদমটা ওপেন করি। তো এখানে আমি যে ফ্রিকোয়েন্সিটা মানে ইউজ করছি সেটা একটু হাই ফ্রিকোয়েন্সি আর কি। সো আমি হচ্ছে প্রথমে কি করবো, এটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করব। ফুরিয়ার ট্রান্সফর্ম করার পর আমি একটা ফিল্টার নিব আর কি। তো সাধারণত নয়েজ গুলো খুবই হাই ফ্রিকোয়েন্সিতে থাকে অথবা খুবই লো ফ্রিকোয়েন্সিতে থাকে আর কি। হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড গুলো খুবই তীক্ষ্ণ হয়, ওটা মাথা ধরে যায়। আর লো ফ্রিকোয়েন্সি সাউন্ড গুলো বুম বুম করে, ওই যে গিটারের যে বেস দেয়, ওই বেজের মতো সাউন্ডে বুম বুম। সো ওইটা হচ্ছে খুবই লো ফ্রিকোয়েন্সি সাউন্ড আর কি। সো আমি যে কাজটা করতেছি যে আমি 200-র আগের যত ফ্রিকোয়েন্সি, বা এখানে 100 করে দিই, 100-র আগের যত ফ্রিকোয়েন্সি সেটাকে কাট করে দিব। আবার 6000-এর উপরে যত ফ্রিকোয়েন্সি বা 5000-এর উপরে যত ফ্রিকোয়েন্সি সেগুলোকেও কাট করে দিব আর কি। সো এই হচ্ছে আমার, দেন হচ্ছে আমি কি করব এখানে, এই যে আমরা হচ্ছে যে হাই 1 থেকে লো ইন্ডেক্স পর্যন্ত ফ্রিকোয়েন্সির ওয়েট গুলো জিরো করে দিব, এবং হাই ইন্ডেক্সের পর থেকে আমরা জিরো করে দিব, তাহলে মাঝখানে গুলো শুধু থাকবে আর কি। দেন ওইটাকে আমরা হচ্ছে আবার ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করব, আইএফএফটি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম। দেন হচ্ছে আমরা একটা অডিও ফাইলে এটাকে আমরা রেন্ডার করবো আর কি। দেন ওইটাকে আমি আমি তোমাদেরকে শোনাবো আর কি। So এখন দেখো, আমি যদি এটাকে রান করি, তো এখানে প্রথমত যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অরিজিনাল অডিও। অরিজিনাল অডিওতে এই যে ছোট যে অংশটুকু দেখা যাচ্ছে ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে আমার ভয়েসের।
আর এই যেখানে 6,000 মানে 0.5, এটা হচ্ছে 0.6। আর 6,000 না, এটা হচ্ছে মোটামুটি মনে হয় 7 বা 7,000-এর কাছাকাছি একটা দেখো স্পাইক আছে। এইটাই হচ্ছে সেই নয়েজটা আর কি। ধরো তুমি একটা জায়গায় ভয়েস রেকর্ড করছো যেখানে এই ধরনের তীক্ষ্ণ কোনো শব্দ আছে, তো এটা যদি খুবই হাই ফ্রিকোয়েন্সি হয় এটা কিন্তু নয়েজ কাট করা খুবই সহজ আর কি, ঠিক আছে। তো এই যে আমরা এই পিকটা পেয়ে গেলাম আর কি, ঠিক আছে। এখন যদি আমরা ফিল্টার করার পর যেটা পাচ্ছি যে সে হচ্ছে এই যে 0.5, 0.6, এই যে 6,000-এর পর কিন্তু সব কাট করে দিচ্ছে, 6,000-এর পর কিন্তু কিচ্ছু নাই, ঠিক আছে। এবং 100-র আগেও সব কাট করে ফেলছে আর কি। ওইটুকু ছোট তো দেখা যাচ্ছে না। সো এখন শুধু আমার ভয়েস পার্টটুকু আছে, ঠিক আছে। এখন যদি আমরা এই ফোল্ডারটাকে রিলোড করি, এখানে কিন্তু নতুন একটা অডিও চলে আসছে, ফিল্টার্ড অডিও। এখন যদি আমরা পুরাতনটা শুনি, সো এটা হচ্ছে আমার মাইক্রোফোন থেকে একটা স্যাম্পল ভয়েস, যেখানে হচ্ছে আমার ভয়েস এন্ড হচ্ছে নয়েজ থাকবে। তো এটা হচ্ছে ফিল্টারটা, এটা আমরা দেখিয়েছি এটা কেমন হয়। সো এটা হচ্ছে আমার মাইক্রোফোন থেকে একটা স্যাম্পল ভয়েস, যেখানে হচ্ছে আমার ভয়েস এন্ড হচ্ছে নয়েজ থাকবে। আচ্ছা, এখানে কিছু বুম বুম শব্দ আছে, সো আমি আরেকটু এখানে ক্যান্সেল করতে পারি। তো আমরা এখানে 100 থেকে না দিয়ে এখানে 200 থেকে স্টার্ট করি। সো তীক্ষ্ণ শব্দটা কিন্তু কমে গেছে। তো আমি হচ্ছে এখানে 200 থেকে স্টার্ট করে দিই। তো আরেকটু ওই মানে বুম বুম যে নয়েজ গুলো সেগুলো চলে যাবে এখন। ওকে। সো এটা হচ্ছে আমার মাইক্রোফোন থেকে একটা বেটার স্যাম্পল আগের চেয়ে। ভয়েস, যেখানে হচ্ছে আমার ভয়েস এন্ড হচ্ছে নয়েজ থাকবে। ওকে, সো তোমরা কি বুঝতে পারছো তাহলে এখানে কিভাবে আমরা এখানে সিগন্যাল গুলো প্রসেস করি? ক্লিয়ার? ওকে, সো আই হোপ সো। সো দেন হচ্ছে সিগন্যাল প্রসেসিং এর আরো কিছু অ্যাপ্লিকেশন আছে, যেটা হচ্ছে ইমেজ প্রসেসিং। এখন ইমেজ প্রসেসিং বললে আবার তোমরা উল্টাপাল্টা কিছু বুঝো না। সেটা হচ্ছে যে আমরা যে ফটো এডিট করি ফটোশপে, এটা কিন্তু ইমেজ প্রসেসিং না, ঠিক আছে। সো ইমেজ প্রসেসিং বলতে এখানে বোঝানো হচ্ছে যে আমরা যে ধরো আলট্রাসোনোগ্রাফি করি, ঠিক আছে। ধরো একজনের যে পেটের ভিতরে কি আছে সেটা দেখা যাচ্ছে আর কি। তো এখানে কি করা হচ্ছে, এটা এখানে একটা ডিভাইস আছে যেটার নাম হচ্ছে ট্রান্সডিউসার। তো এটার নাম ট্রান্সডিউসার কারণ সেটা সিগন্যাল মানে সাউন্ড পাঠাতে পারে এন্ড হচ্ছে সাউন্ড আবার রিসিভও করতে পারে। আর আলট্রাসোনো বলতে বোঝানো হচ্ছে যে আমরা 20,000 হার্জের উপরে শব্দগুলো কিন্তু শুনতে পাই না, সেটা হচ্ছে আলট্রাসোনো, মানে আলট্রাসাউন্ড আর কি। আর যদি আমরা 20,000 নিচে শুনতে পাই না, এটা হচ্ছে ইউফ্রাসনিক আর কি। আর 20,000 হার্জের উপরে মানে 20,000 হার্জের চেয়ে বেশি যে ফ্রিকোয়েন্সি সাউন্ড গুলো, সেটা হচ্ছে তোমার পেটের মধ্যে পাঠানো হবে। দেন এখন পেটের মধ্যে আমাদের যে চামড়াগুলো বা আমাদের ভিতরে যে অর্গানগুলো আছে সেটা কিন্তু একদম ইউনিফর্ম না। কারণ দেখবে এক জায়গায় একটু ধরো চর্বি বেশি আছে, এক জায়গায় ধরো একটু পাতলা চামড়া, এক জায়গায় একটু মোটা। তো এই জন্য সব জায়গা থেকে কিন্তু সাউন্ডের রিফ্লেকশন সেম হবে না। তো এই যে সাউন্ড রিসিভ করে ওইটাকে একটা মডেলিং এর মাধ্যমে একটা ইমেজে রূপান্তর করা, সো সেটাই হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। তো এখানে আসলে মেইনলি সিগন্যাল প্রসেসিং, ফুরিয়ার ট্রান্সফর্ম ইউজ করা হয়। এটার মাধ্যমে আমরা একটা ইমেজ পাই, ভিজুয়াল ইমেজ দেখতে পাই, ঠিক আছে। তারপর ধরো এমআরআই মেশিন। এমআরআই মেশিনে আমরা সিগন্যাল হিসেবে আমরা ম্যাগনেটিক ফিল্ডকে নিয়ে, তো ম্যাগনেটিক ফিল্ডের রেজোনেন্সের উপরে ভিত্তি করে আমরা হচ্ছে একটা ইমেজ পাই আর কি, ঠিক আছে। সো সো এক্স রে করলে আমরা পাই, বাট এক্স রেটা মানে অত বেশি নিরাপদ না আর কি, এমআরআইটা তুলনামূলক বেশি নিরাপদ। সো এখানে কিন্তু মানে খুবই শক্তিশালী এখানে চুম্বক ইউজ করা হয় আর কি, ঠিক আছে, যেটার মাধ্যমে আমরা ইমেজ পাই আর কি। এবং তোমরা একটু অবাক হবাই এই এমআরআই মেশিন গুলোর এত দাম। কারো কি আইডিয়া আছে একটা এমআরআই মেশিনের দাম কত হতে পারে? একটা এমআরআই মেশিনে কিন্তু হিউজ দাম। এটার দামটা আসলে এটার পেছনে টেকনোলজির কারণে আর কি। এটা খুবই একটা মানে উন্নত টেকনোলজি, সফিস্টিকেটেড। একটা মানে ইউজড এমআরআই মেশিন মানে সেকেন্ড হ্যান্ড যেটা উন্নত যে ইউজ করা হয়েছে, তো সেটাও যদি তুমি কিনতে যাও 10 থেকে 15 কোটি টাকা লাগবে আর কি, মোটামুটি আর কি। 10-12 কোটি টাকা তো লাগবেই আর কি একটা এমআরআই মেশিনে। তো এত দাম এই মেশিন গুলোর আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজ আমরা জাস্ট এখানে একটা ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করলাম। তো যে আসলে আমরা ফুরিয়ার ট্রান্সফর্মটা কোথায় কোথায় ইউজ করি মূলত, আসলে রাডারে আমরা ইউজ করি, আর হচ্ছে সাউন্ড প্রসেসিং এবং এবং আমরা হচ্ছে যে ইমেজ প্রসেসিং এই জিনিসগুলো ইউজ করি। অ্যান্ড এই যে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন কিন্তু কোনোটাই ফ্রি না। তুমি কিন্তু অনলাইনে সার্চ করে দেখবা ইমেজ প্রসেসিং এর কোনো ফ্রি সফটওয়্যার সাধারণত পাওয়া যায় না, কারণ এই জিনিসগুলো অনেক কঠিন আর কি, ঠিক আছে। টেকনোলজি গুলো কঠিন, এগুলো কেউ ফ্রিতে কিন্তু দিতে চায় না, ঠিক আছে। তো এই হচ্ছে সামারি এখানে, ঠিক আছে। ওকে, সো কারো কোনো কোশ্চেন থাকলে নিতে পারি, না হলে আমি শেষ করে দিব।